প্রিয় দর্শক, শুরু করছি ইসমানী মির্জাপুর শুভরাত্রি, পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্টুডেন্ট কলেজ। আজ আমরা কথা বলবো বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে গতকাল যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেটা নিয়ে মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে। এবং সে বিষয়ে কথা বলবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলবো তার সাথে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা প্রত্যেকে দেখেছেন এবং জানেন ইতিমধ্যেই যে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে একটা রক্তাক্ত অবস্থার মধ্যে দিয়ে আওয়ামী সরকারের পতন ঘটে এবং তার পরিবর্তে আমরা পরবর্তী সময় দেখেছি যে নোবেল বিজয়ী অত্যন্ত নন্দিত একজন ব্যক্তিত্ব, সারা বিশ্বে যার সুনাম রয়েছে, বাংলাদেশের মানুষের কাছে তার অত্যন্ত মর্যাদাশীল ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং একই সাথে সকল মন্ত্রণালয়ের উপদেষ্টারাও তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। সে অবস্থার প্রেক্ষাপটে আমরা গতকালই দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মধ্যে তিনি প্রত্যেকটি বিষয়কে ছোট্ট ছোট্ট করে আলোকপাত করার চেষ্টা করেছেন। বিশেষ করে তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে গিয়ে যে বিগত সরকারের আমলের যে প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, আর্থিক খাত, আইন শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা সহ সকল প্রতিষ্ঠানে যে দুর্নীতি, লুটপাট এবং সবগুলোকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা যে কথাটা, সেই কথাটাই তিনি বলেছেন। এবং সেই কথা বলতে গিয়ে তিনি অত্যন্ত আবেগ আপ্লুত যেটা বলেছেন যে গত 5ই আগস্টের পূর্ববর্তী সময় যে বল প্রয়োগ করা হয়েছে, যে শিক্ষার্থীরা নিহত হয়েছে, হতাহত হয়েছে, তাদের প্রতি তিনি অত্যন্ত সমবেদনা জানিয়েছেন। তিনি একটি কল্যাণ ফান্ড করবার কথা বলেছেন, তিনি তার প্রধান হবেন। আমি যেহেতু 5ই আগস্টের সেই ঘটনার পূর্ববর্তী সময় থেকেই আপনি কিন্তু এই সমস্ত দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। আমরা সাইদের মৃত্যুর পর মুগ্ধ, নাফিজ, অনেক শিক্ষার্থীকে মারা যেতে দেখেছি। আপনি যদি আমাদেরকে একটু সেই রক্তক্ষয়ী সেই সময়গুলোর কথা যদি একটু বলেন, তারপর আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেগুলো আসবে, কীভাবে এই দেশ থেকে যেটি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন স্বৈরাচারের কথা, এবং আমরা তারা দেখতে পেয়েছি স্বৈরাচারের যিনি প্রধান হিসাবে আখ্যায়িত করা হচ্ছে তিনি দেশ থেকে চলে গেছেন, সেই সময়টার যেটি বিশ্লেষণ একজন সাংবাদিক হিসাবে আপনি যদি করেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসাবে নয়। আমি এএপির ব্যুরো চিফ ছিলাম। এএপি হচ্ছে ফ্রান্সের বার্তা সংস্থা। আমি এর ব্যুরো চিফ ছিলাম গত 13 বছর। তারও আগে আমি 2005 সালে এএপিতে আমি জয়েন করি। তো আমার বলতে পারেন যে আমি এটা খুবই ক্লোজলি অবজার্ভ করেছি কি হয়েছে। এটা প্রথম থেকে ছাত্ররা যখন আন্দোলনটা ঘোষণা করলো এবং ওরা যখন, আপনার মনে আছে যে ওরা বাংলা ব্লকেড একটা ঘোষণা করলো, আমি ওইখানে টিএসসিতে গিয়েছি, ওদের সাথে কথা বলেছি। নাহিদ ইসলাম যখন সদ্যমাত্র উনি কথা বলা শুরু করেছেন, তখন আমরা ইন্টারভিউ নিয়েছি। আপনি যদি যান, আমি দেখবেন যে আমার মনে হয় যে গত মাসের 7-8 তারিখে আমি একটা পোস্টও দিয়েছি ওকে নিয়ে, যে ওর দিকে তাকিয়ে আছে দেশ। তো এটা আমার মনে হয় যে এটা একটা অভূতপূর্ব একটা আন্দোলন। বাংলাদেশে এরকম আন্দোলন আমি দেখি নাই, এত ডিপ। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম সেই 1990 সালে, আমি এরশাদ পতনের এটা দেখেছি। তো সত্যিকার অর্থে কত লোক হয়েছিল। আপনিও তো তখন বোধহয় স্টুডেন্ট ছিলেন, আপনি খুব বড় ডিবেটার ছিলেন। আমিও ঢাকা ইউনিভার্সিটির ডিবেট টিমে ছিলাম, ইন্টার ইউনিভার্সিটি ডিবেটে চ্যাম্পিয়নও হয়েছি। তো ওই সময় যেই আন্দোলনটা আমরা দেখি, এইটার ব্যাপ্তি আমি বলবো 100-200 গুণ বেশি। এটার কোনো ব্যাপ্তির কোনো তুলনা হয় না। এবং এবার প্রথমবারের মতো দেখবেন যে সবাই, স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, মানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট, পলিটেকনিকের স্টুডেন্ট, কে বাদ গিয়েছে, সবাই ছিল। এবং সাথে তাদের বাবা মা, সাথে তাদের ভাই বোন, সাথে জনগোষ্ঠী। আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে যেটা হয়েছে বা বাড্ডাইয়েতে হয়েছে, শুধু কি স্টুডেন্ট ছিল, জনতা ছিল, সবাই ছিল। এবং এটা একটা বাংলাদেশের জন্য আমার মনে হয় যে যারা ফিউচার এটা নিয়ে রিসার্চ করবেন, এটা একটা মানে আনবিলিভেবল একটা চ্যাপ্টার। এই লোকগুলো কই ছিল? আমরা আগে বলতাম, আমার মনে আছে যে অনেকে বলতো যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা রাজনীতি বুঝে না, যারা রাজনীতি বিমুখ, অনেকে ওরা মোবাইল ফোন নিয়েই ব্যস্ত। কিন্তু দেখেন ওরা বুক পেতে এই আন্দোলনটা করেছে, দে ওন ইট। এবং ওইটারই পরিপ্রেক্ষিতে দেখেন ওরা কতটা মহৎভাবে এই যে ফ্লাড রেসপন্স করছে, যে না এই কান্ট্রিটা আমার। যেটা সাঈদের যেই বীজটা বপন করেছেন, এখন পুরো ঘরে ঘরে প্রত্যেকটা বাসায় বাসায় সাঈদ। তো এইটা মানে বাংলাদেশে এটা চিন্তা করা যায় নাই।
এই যে তারা যে ডেমোক্রেটিক অ্যাসপিরেশনটা যেটা এক্সপ্রেস করলো, এটা তো চিন্তা করার মতো না। সেই অবস্থায় আপনি যেটি বলছিলেন যে আপনি টিএসসি গিয়েছেন, আমরাও কিন্তু আপনাকে ফলো করেছি। আপনি আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে, এপির মাধ্যমে কিন্তু সংবাদগুলো সারা বিশ্বে পাঠানোর চেষ্টা করেছেন। যখন ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল তখন একমাত্র মনে হয় আপনার এপি থেকেই ইন্টারনেট কানেকশনটা পাওয়া আমার এপিতে যেটা হয়েছে, যেদিন ইন্টারনেট বন্ধ করলো 17 তারিখ রাতে, আমরা যেটা করলাম 18 তারিখ সকালের থেকে আমরা আমাদের একটা ব্যাকআপ লাইনে ইন্টারনেট নিয়ে আসলাম। তো তাই আমরা রিপোর্টটা করছি, তখন অনেকে জেনে গেল যে আমাদের ইন্টারনেট আছে। একমাত্র আমার মনে হয় ঢাকায় যারা নিউজ প্রতিষ্ঠান, যারা নিউজ করেন, আমার দু একজন ইন্ডিভিজুয়াল কারো হয়তো থাকতে পারে, বাট আমাদের ওইটা ছিল। তো আমরা যেটা করেছি যে আমরা রয়টারকে, আমরা এপিকে, আমরা হলো এপিকে, নিউ ইয়র্ক টাইমসকে, গার্ডিয়ানকে, ওয়াশিংটন পোস্টকে, ফ্রেঞ্চ নিউজ এজেন্সি ইএফপিকে, তারপরে যারা আসছে, এমন আমাদের হলো 5 জনের একটা অফিস, দেখা যাচ্ছে একটা সময় 40 জন কাজ করতেছে, এবং সবাই আমরা, এবং আমাকে অনেক ক্ষেত্রে সময়টা অ্যালোকেট করতে হচ্ছে, বলতেছে যে আপনার জন্য 5 মিনিট প্লিজ আপনার ছবিগুলো পাঠায় আরেকজনকে দেন। হ্যাঁ, ছবি পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, কেননা আপনি দেখবেন যে ইন্টারনেট ব্লকেটের সময় আপনার মোবাইল ফোন তো চলতো, অনেকে হয়তো বা ফোনে তার নিউজটা দিতে পারতেছে, সে রিলে করতেছে, ফোনে নিউজটা যাচ্ছে। কিন্তু আপনি যখন একটা বড় ফাইল পাঠাবেন, একটা বড় ভিডিও পাঠাবেন, বা বড় একটা ছবি পাঠাবেন, কিভাবে পাঠাবেন? ইউ নিড কোয়ালিটি ইন্টারনেট, মানে যেটা স্পিডি, হাই স্পিড। সেক্ষেত্রে এপির প্রধান হিসেবে আপনি যখন এটা পাঠাচ্ছিলেন, আপনার কি প্রাতিষ্ঠানিক কারো কাছ থেকে অনুমতি নিতে হয়েছে? আই মিন আপনার, আমাদের অফিসের, আমাদের কথা হচ্ছে যে জার্নালিজম তো ক্রাইম না, আমরা জার্নালিজম করছি, আমরা জানাই এবং পুরো পৃথিবীকে আমাদের জানাচ্ছি যে কি হচ্ছে বাংলাদেশে, কি হচ্ছে। তো অবভিয়াসলি এদের উদ্দেশ্যটা কি ছিল ইন্টারনেট ব্ল্যাকআউটের? যে কেউ যেন কিছু না জানে, পুরো সোসাইটি যেন মুখ বন্ধ করে বসে থাকে। তো আমাদের তো নিউজটা করতে, আমার পাখির মতো ছেলে মেয়েদেরকে মারতেছে, আমারই তো ছেলে, আপনারই তো ছেলে মেয়ে মারছে, আমরা এই রিপোর্টটা করব না? তো আমরা এই রিপোর্টগুলো করেছি। ঝুঁকি ছিল আমার সম্পর্কে, মানে কয়েক জায়গায় কমপ্লেনও করেছে তখনকার যিনি ইনফরমেশন মিনিস্টার ছিলেন, উনি অনেক জায়গায় কমপ্লেন করেছেন যে এপির যিনি ব্যুরো চিফ করছে তোমরা, উনি আল জাজিরার কাছে বিচার দিচ্ছেন, অথচ আল জাজিরার ভিডিও আমাদের এখান থেকে যাচ্ছে, আল জাজিরার ফটো আমাদের এখান থেকে যাচ্ছে। উনি গার্ডিয়ানের কাছে বিচার দিচ্ছেন, গার্ডিয়ান আমাদের এখান থেকে ছবি স্টোরি করতেছে। উনি বিবিসির যিনি ওদের সাউথ এশিয়া দেখেন আম্বারাসো নিথিরাজন, তাকে ইন্টারভিউ দেওয়ার সময় আমাদের নামে কমপ্লেন করেছে। তো সো হোয়াট, আমরা জার্নালিজম করছি, জার্নালিজম শুড বি ফেয়ার। আমরা মনে করি ওই সময় আমরা ফেয়ার জার্নালিজম করেছি। পৃথিবী জানার উচিত ছিল কি হচ্ছে, কি পরিমাণ বর্বরভাবে এই ছোট ছোট বাচ্চাদেরকে মানে দিনে দুপুরে খুন করা হয়েছে, এটা জানা উচিত ছিল, এবং আমরা ওই দায়িত্ব আমরা পালন করেছি। আমরা একটু মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আসি। তিনি তার বক্তব্যের মধ্যে অনেকগুলি কথা বলেছেন। যে কথাটি সবচেয়ে গুরুত্ব সহকারে আমার এই আলোচনায় আপনার সাথে আনতে চাই, তিনি এই বিচার বিভাগের স্বাধীনতা, গুম খুন, অপহরণ, আয়নাঘরের কথা বলেছেন। আমরা যদি একটু বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার যে গতকালকে যে বক্তব্য ছিল, আপনি যেহেতু কাছাকাছি থাকছেন, তার উপলব্ধিটা আপনি হয়তো বা কিছুটা বুঝতে পারেন। এই যে বিচার বিভাগের স্বাধীনতার গুম খুন, আয়নাঘর, এই বিষয় নিয়ে তিনি যেটা বলেছেন, আপনি ওনার বক্তব্যকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এটা আমার মনে হয় যে আপনি দেখবেন যে কালকে যখন উনি ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে, আমি তো ইন্টারনেট দেখছি যে পুরো ফ্লাডের হয়ে গেছে, সবাই প্রেস, মানে গত 15 বছর কি গত 30 বছরে এত সুন্দর ভাষণ কেউ দিয়েছেন আমার তো মনে পড়ে না। উনি একটা গ্র্যান্ড একটা ভিশন দিয়েছেন যে এই আমরা করব একটা বাংলাদেশ, একটা গণতান্ত্রিক, একটা অসাম্প্রদায়িক এবং একটা সত্যিকার অর্থে কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে কিভাবে এমার্জ করতে পারে, এবং ওইগুলো করার জন্য কি কি রিফর্ম নেওয়া উচিত সেগুলোর একটা ভিশন উনি দিয়েছেন, সবাইকে জানিয়েছেন যে আমরা এটা করতে চাচ্ছি। এবং এই জিনিসটা কতটা জরুরি এটা তো আমরা গত 15 বছর বুঝেছি। আপনি যখন যেটা হয় যে আপনার কোর্ট যদি, জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, আপনাদের যাকে তাকে অ্যারেস্ট করা যায়। এটা যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, একটা দেশের চিফ জাস্টিসকে আপনি ধরেন একটা ইন্টেলিজেন্স অফিসার দিয়ে তাকে তার বাসার থেকে বের করে তাকে বিদেশে পাঠানো যায়। একটা চিফ জাস্টিসকে যদি আপনি এই কাজটা করতে পারেন, তাহলে বাংলাদেশের আর যে হাজার হাজার জাজ আছেন তাদের কতটুকু ইন্ডিপেন্ডেন্স আছে?
তারা কি কোন ইন্ডিপেন্ডেন্স নিয়ে তাহলে কথা বলবেন? এটা তো কোনো মানে এটা কি বর্বর রাষ্ট্র নাকি? তো ওই অবস্থায় তো আমরা গিয়েছিলাম। সেই জায়গার থেকে আমরা কিভাবে একটা কল্যাণমুখী গণতান্ত্রিক এবং সত্যিকার এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি আমরা একটা রাষ্ট্র কীভাবে পাবো, এটার একটা উনি আমি বলবো যে একটা খুব ভালো রকমের একটা দলিল দিয়েছেন, সবাইকে জানিয়েছেন যে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি। এবং একটা জিনিস উনি বলেছেন যে কবে ইলেকশন হবে সেটা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত, রাজনীতিবিদরা, রাজনীতিক পার্টি, রাজনীতি যারা করেন তারা এটা নিয়ে ডিবেট করেন, তারা জানান, তারা এটা নিয়ে বলুন। এই কেননা সত্যিকার অর্থে আমরা প্রফেসর ইউনূস ওনার তো ধরেন উনি নোবেল লরিয়েট, ওনার একটা ইন্টারন্যাশনাল সবাই ওনাকে চান যে এসে উনি একটু ভাষণ দিক, উনি একটা কথা বলেন, সবাই ওনার কথা শুনতে উন্মুখ। সেই জায়গার থেকে উনি একটা গুরু দায়িত্ব নিয়েছেন দেশের জন্য, দেশের মানুষকে এই সময় স্টুডেন্টে এসে তাকে ধরেছেন যে স্যার আপনি আমাদের সহযোদ্ধা হিসাবে আমাদেরকে লিড করেন। উনি সেই লিডারশিপটা নিয়েছেন। কিন্তু উনি সত্যিকার অর্থে আপনি দেখবেন যে শেষে বলছেন যে এই সুযোগটা যেন আমরা না হারাই, তরুণদের যে স্বপ্ন, এই স্বপ্ন থেকে আমরা যেন বিচ্যুত না হই। তরুণরা কি চাচ্ছে? তরুণরা চাচ্ছে যে রাষ্ট্রটা একটা মেরামত হোক, যেই মেরামতটা তরুণকে বাংলাদেশে সবাই চাচ্ছেন, যেখানে ধরেন আপনাকে কোনোভাবে হ্যারাস করা হবে না, পুলিশের রাষ্ট্রে আপনি এখানে বসে আছেন, দেখা গেল আপনি হয়তো গ্রামে গেছেন, হ্যাঁ, দেখা গেল এইখানে একটা ককটেল ফুটেছে, আপনার নামে গায়েবী মামলা হলো, এই হ্যারাসমেন্টটা হবে না। আপনি এমন একটা বন্দোবস্ত চাচ্ছেন যেখানে সত্যিকার অর্থে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলেন বা ব্যাংকগুলো বলেন, কোনো কিছু দ্বারাই যেন আপনি নিগৃহীত না হন, আপনার জন্য হিউম্যান রাইটসটা যেন সবসময় প্রোটেক্টেড হয়। আপনি যেহেতু বিচার বিভাগ এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কথা বলছিলেন, আমাদের নিশ্চয়ই যারা দর্শক তাদেরও মনে আছে কিভাবে তাকে তার বাসায় গিয়ে বিশ্বের 2-3 জন ব্যক্তি এবং বিশেষ সংস্থার ব্যক্তিরা গিয়ে তাকে এক ধরনের আমরা জানি না সত্যি মিথ্যা আগ্নেয়াস্ত্রের মুখেও তাকে মুখোমুখি করা হয়েছিল। উনি তো ওনার নিজের বইয়ে এটা বলেছেন, এটা এমন না যে এটা খুবই সিক্রেট একটা জিনিস আমি আর আপনি গোপনে আলাপ করছি, ওনার বইয়ে আছে, বইয়ে ওইগুলো পুরো স্পষ্টভাবে লেখা আছে। তো সেই অবস্থায় আমরা যখন দেখেছি বেগম খালেদা জিয়া, ম্যাডাম জিয়া, তার যে রাজনৈতিক যে মামলাগুলো, সেই মামলাগুলোতে যারা তার বিরুদ্ধে অর্থাৎ অনৈতিকভাবে রায় দিতেন, দেখা যেত তারা রাতারাতি বিচার বিভাগের বড় বড় জায়গায় চলে যেতেন। এবং আরেকটা দেখেছি যে আমরা জনাব তারেক রহমান সাহেবের মামলায় যিনি নির্মমভাবে রায় দিলেন তাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। এই যে বিচার ব্যবস্থার যে সংস্কার, সেই সংস্কারটা করবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, তার জন্য আসলে আমাদের কি ধরনের অপেক্ষা করতে হবে, কতদিন অপেক্ষা করতে হবে? আমার মনে হয় এটা তো একটা এগেন এটা হবে একটা ব্রড বেস ডিসকাশনের বিষয়, এবং এটা একটা হয়তো বা আমরা দেখবো এটা একটা জুডিশিয়াল কমিশন হবে। জুডিশিয়াল কমিশনে বলবে যে আমরা কি কি করতে পারবো, কতটুক করা যায়, যার ফলে বাংলাদেশের ট্রুলি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি যাতে অপারেট করতে পারে। এটার জন্য তো বাংলাদেশে যেটা হচ্ছে যে বাংলাদেশের খুব বড় বড় জুরিস্ট আছেন, তারপরে হচ্ছে যে জুডিশিয়ারি তো পলিটিক্সের বাইরে না, তো পলিটিশিয়ানরাও এটা নিয়ে বলবেন যে তারা আসলে কি কতটুকু মানে কি পরিমাণ মানে এই জুডিশিয়ারি কতটুক ইন্ডিপেন্ডেন্টভাবে অপারেট করতে পারে, সেটা কিভাবে ওনারা নিশ্চিত করবেন। হ্যাঁ, এই যে এগুলো অনেকটা চেক অ্যান্ড ব্যালেন্সেরও বিষয় আছে। হ্যাঁ, আমরা যেটা করেছিলাম আপনার মনে আছে কিনা 2007-08 এই কথাটাগুলো উঠেছিল যে এক্সিকিউটিভ কিছুটা জুডিশিয়ারিকে কন্ট্রোল করতো। তখন কিন্তু আপনি দেখবেন যে হাই প্রোফাইল এটা ওই যে মঈন ফখরুদ্দিনের যে ওরা এটা জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে একটা সিম্বলিক একটা সেপারেশনও করলেন, কিন্তু আমরা কি ওটা ফ্রুট পেয়েছি না। জুডিশিয়ারি যেটা হয়েছে যে পুরোপুরি লোয়ার কোর্ট এক্সিকিউটিভের হাতে চলে গেছে, তারা নিয়ন্ত্রণ করতো কে কোথায় প্রমোশন পাবে, কে কোথায় পোস্টিং পাবে, এবং এর ফলে তারা নিয়ন্ত্রণ। এবং এসকে সিনহার সাথে যে সরকারের যেই কোলিশনটা যেটা শুরু হলো, এইটার মূল জিনিস ছিল হলো কন্ট্রোল অফ দ্য লোয়ার কোর্ট জুডিশিয়ারি। তো লোয়ার কোর্ট কেন গভর্নমেন্টের জরুরি, মানে তখনকার গভর্নমেন্টের জন্য কাছে লোয়ার কোর্টটা কেন এত ইম্পর্টেন্ট, সে কেন কন্ট্রোল চাচ্ছিল? কারণ চাচ্ছিল যে দেখেন পুলিশ অনেক লোককে অ্যারেস্ট করে, কিন্তু পুলিশ যদি অ্যারেস্টে যদি লোয়ার কোর্ট বলে যে না তোমার এই অ্যারেস্টগুলো অন্যায় হয়েছে, আমি এদেরকে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু
পলিটিক্যাল গভর্নমেন্ট ওই তার আর পাওয়ারটা থাকে না। আপনি অ্যারেস্ট করতে পারবেন, 10,000 লোককে অ্যারেস্ট করলেন, কিন্তু একটা কোর্ট যদি ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট হয় সেগুলো যাচাই করবে, করে ওটা থ্রো আউট করবে যে এটা কি, এটা তো কোনো কেস না, তখন কি লোকগুলো ন্যায় বিচার পাবে। তো আমাদের ট্রুলি দরকার ছিল যে লোয়ার কোর্টের যেটা ট্রায়াল কোর্ট সেটার একটা ইন্ডিপেন্ডেন্স দরকার, হায়ার কোর্টগুলো ইন্ডিপেন্ডেন্স দরকার, বিকজ লোয়ার কোর্টের অনেক কেস হয়তো বা অনেকে সংক্ষুব্ধ হতে পারেন, তার হায়ার কোর্টে যেতে পারেন। এই জিনিসগুলো তো হয় নাই, লোয়ার কোর্টকে প্রেটি মাছ কন্ট্রোল করা হয়েছে, এবং এই জিনিসের যেটা হয়েছে যে পুরোটা কন্ট্রোল করাই হয়েছে পলিটিক্যাল ক্র্যাকডাউনের জন্য। হাজার হাজার লাখ লাখ লোকের এগেনস্টে কেস। আপনি যদি বিএনপির লিডারশিপের সাথে কথা বলেন, ওরা বলেন ওদের 50 লক্ষ লোকের এগেনস্টে কেস দেওয়া হয়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে একটা দেশের 17 কোটি লোক, তার মধ্যে 50 লক্ষ লোকের এগেনস্টে কেস নিয়ে ঘুরছে, কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ চলে যাচ্ছে লিবিয়ার থেকে খুবই প্লাস্টিকের বোটে সে আবার ইতালি যাওয়ার চেষ্টা করছে, ওইখানে যে মারাও যাচ্ছে, কারো কোনো বিসিএসের জব হচ্ছে না, কেউ এসে আপনি যদি উবার ড্রাইভারদের সাথে কথা বলেন, অনেকের, আমরা একটা রিপোর্টও করেছি, আমার এক কলিগ রিপোর্ট করেছিলেন, দেখবেন যে অনেকে গ্রামের এত কেস খেয়েছে তার পক্ষে আসলে মানে গ্রামে থাকার মতো অবস্থা নাই, সে ঢাকায় এসে সে পাঠাওয়ের বাইক চালাচ্ছে বা উবারের বাইক চালাচ্ছে, কেউ হয়তো রিক্সাও চালাচ্ছে। এই যে একটা আপনি ভয়ের সংস্কৃতি তৈরি করলেন, ওইটার একটা বড় পার্ট ছিল লোয়ার কোর্টের কন্ট্রোল। আমরা স্যার তো চাচ্ছেন, মানে প্রফেসর ইউনূসের ভিশন হচ্ছে যে জুডিশিয়ারি শুড বি ইন্ডিপেন্ডেন্ট, মানুষ যাতে ন্যায় বিচার পায়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকের বিএনপি নেতা বা বিরোধী মতের যারা রয়েছেন তারা প্রতিদিনই বা সপ্তাহে 4 থেকে 5 বারই তাকে কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করতে হয়েছে, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন সবই শেষ হয়ে গেছে। আমরা বিশেষ করে মফস্বলে যেটা আপনি বলছিলেন যে তারা পাঠাও বা উবার চালাতো ঢাকায় এসে, তারা কিন্তু সব আশা ভরসা ছেড়ে দিয়ে ঢাকায় এসে মামলা মোকদ্দমায় শেষ পর্যন্ত হাজিরা দিতে না পারে পাঠাও বা উবার চালিয়ে সেই ধরনের ঘৃণ্য কাজগুলো আমরা দেখেছি। এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু আয়নাঘরের কথাও কিছুটা বলেছেন। হ্যাঁ, এটা আপনি মানে এটা বাংলাদেশের ইতিহাসে খুবই বড় চিত্র একটা ঘটনা, যে গুমের যে রাজনীতি, গুমের সমস্যাটা কি? গুম তো মানে অনেকে বলে যে গুম তো খুব বেশি হয়নি, খুব বেশির বিষয় না। আমি যদি আজকে আপনাকে গুম করি তাহলে হবে কি, পুরো জার্নালিস্টিক কমিউনিটি বা বিজনেস কমিটি একটা মেসেজ পাবে যে কেউ কথা বলতে পারবে না, চুপ, তোমারও কিন্তু ফেট হবে হাসান মাহমুদ কিরণের মতো। এই যে পুরো সোসাইটিকে মুখ বন্ধ করে রাখার একটা খুবই ভয়ানক এক ধরনের একটা টুল। এটা আসলে আমরা 1970s-এ 1980s-এ পুরো ল্যাটিন আমেরিকা জুড়ে হয়েছে, ভয়াবহ, হাজার হাজার মানুষ গুম হয়েছে। তো ওই জিনিসটারই আমরা দেখলাম যে বাংলাদেশে এসে গুম হচ্ছে মানুষ। আপনি 2013-14 সালের 5ই জানুয়ারি ইলেকশনের আগে আপনি দেখলেন যে ঠিক 1 মাস আগে 24-25টা ছেলে নাই। তো এখন 24-25টা ছেলে হয়তো মনে হচ্ছে যে কম লোককে তো নিয়েছে, কিন্তু এই 24-25টা ছেলেকে আপনি গুম করে 24 লক্ষ ছেলেকে আপনি মেসেজ দিচ্ছেন যে তোমারও কিন্তু এই ফেটটা হবে। তো এই গভর্নমেন্ট যেটা, ইন্টারিম গভর্নমেন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে এটার উপর একটা কমিশন হোক, এবং এটা নিয়ে যে ইন্টারন্যাশনাল যে কনভেনশন, এটা আমরা পক্ষ হয়ে এটা আমরা র্যাটিফাই করব, এবং প্রত্যেকটা যতজন গুম হয়েছেন প্রত্যেকের কেস যেন এটা মানে আমরা ইনভেস্টিগেট করব, কেন তাকে গুম করা হলো, কারা ইনভলভ ছিল, প্রত্যেকটা। এটা একটা প্রতিশ্রুতি। জি প্রিয় দর্শক, আমরা বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র নিয়ে কথা বলছিলাম, সেটি গঠন করা নিয়ে কী কী করণীয় রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি গতকাল জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেটি নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। আমাদের প্রিয় ব্যক্তিত্ব সাংবাদিক শফিকুল আলম, যিনি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে কাজ করছেন। আমরা একই আলোচনা নিয়ে আবার একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য আমন্ত্রণ রইল। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম রয়েছেন আমাদের সাথে। আমরা দেশের যে রাষ্ট্র মেরামত সেটি নিয়ে কথা বলছিলাম, গুম, খুন, আয়নাঘর, অনেক কিছুই বলেছি। এখানে আমরা অর্থ পাচার, জনস্বার্থ বিরোধী চুক্তি,
আমাদের প্রকল্পের নামে লুটপাট, নানা কিছু কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে বলেছেন। আমরা সেই বিষয়গুলো, দুর্নীতি, 15 বছর দুর্নীতির খতিয়ান, শ্বেতপত্র প্রকাশ, সেগুলি তিনি তার বক্তব্য বলেছেন। আমরা সেই বিষয়ে সময় থাকলে আমার কাছে আসবে, কিন্তু একটি বিষয় খুব নজরে লেগেছে, সেটি হচ্ছে দাবি পূরণের লক্ষ্যে যেটি মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন, জোর করে প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকি দেওয়া, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করার আগে এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা বের হয়ে আসছে, সেটি কিন্তু তিনি মনে করেছেন যে এটি সঠিক নয়। এবং তিনি এগুলি যদি করা হয়, তিনি বলেছেন যে ছাত্র জনতার এই বিপ্লবের গৌরব ও সম্ভাবনা ম্লান হতে পারে। এই যে বিচারের আগে বিচার করে ফেলার একটা চেষ্টা, আবার জোর করে পদত্যাগ করাতে বাধ্য করানো, প্রতিষ্ঠানের বিশেষ ব্যক্তিকে ঢুকে হুমকি দেওয়া, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন। হ্যাঁ, এটা যেটা উনি দেখেছেন সেটা তো উনি বলেছেন, ঠিক না? কিছু কিছু ঘটনাও ঘটেছে যেটা অনভিপ্রেত আমরা বলবো, সেই বিষয়ে যেটা হচ্ছে যে উনি কিন্তু স্পষ্ট বলেছেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা যদি কল্যাণমুখী রাষ্ট্র করতে চাই, হ্যাঁ, আমাদের তো সত্যিকার অর্থে আমরা আগে কি হলো সেই দিকে তাকানোর তো ঠিক না। যে ওরা ওই সময় এটা করেছে, ওই সময় যেটা আমরা দেখেছি যে অনেক জনের ক্ষেত্রে না ওকে ইভেন লয়ারও দেওয়া যাবে না। হ্যাঁ, একটা মানুষের লয়ার পাওয়াটাও হচ্ছে তার হিউম্যান রাইটস। তো স্যারের একটা কথা হচ্ছে যে আমরা আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশন, মানে এই যে ইন্টারিম গভর্নমেন্টের মূল হবে যে হিউম্যান রাইটস হবে এটার কর্নার স্টোন। আমরা সবার হিউম্যান রাইটসটাকে আপহোল্ড করব। হ্যাঁ, সেটার জন্য কাজ হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হচ্ছে এটা যেই পরিমাণ আপনি অ্যাগ্রেসিভলি হওয়ার কথা ছিল এটা হয়তো হচ্ছে না, আপনার হয়তো বলতে পারবেন, বাট এটা হচ্ছে যে কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে, এটা নিয়ে কাজ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এবং আপনি যারা ল মিনিস্টার, অ্যাডভাইজার, কাউন্সিল অফ অ্যাডভাইজার, সবাই কিন্তু এটা নিয়ে ফোকাস আছেন, তারা এইগুলো দিচ্ছেন না। এবং আপনারা, আমি বলতে পারি যে এই গভর্নমেন্টের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে খুব ভাইটাল কিছু রিফর্ম, যেটা বাংলাদেশকে একটা, উনি একটু পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলেছেন, এমন ভাইটাল রিফর্ম আমরা করব যেটার জন্য সত্যিকার অর্থে পুরো জনগণ উপকৃত হয়, বা যে ইলেকশনটা হয় সেটা যেন ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি হয়, সবাই যেন এটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে, তাদের গভর্নমেন্টকে নিয়ে আসতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে, এবং আমার মনে হয় যে সামনে আরও দেখবেন উনি বাংলাদেশকে একটা বড় পরিবার হিসেবে দেখেন। বাংলাদেশের মধ্যে হ্যাঁ ডিফারেন্স থাকবে, আমার আপনার মধ্যে অনেক বিষয়েই ডিফারেন্স থাকতে পারে, হ্যাঁ, বাট উই আর পার্ট অফ এ ফ্যামিলি। খুবই এই জিনিসটা উনি এমফাসিস দিচ্ছেন। এবং আপনার হিউম্যান রাইটস যদি অ্যাফেক্টেড হয়, ইন এ ওয়ে ইট অলসো টাচেস মি, ঠিক আছে? কারণ আপনি ভালনারেবল হলে আমিও কিন্তু ভালনারেবল হয়ে যাই। আমি একটা কথা বলি, জামাতের আমির মহোদয় ডাক্তার শফিকুর রহমান সেদিন হিন্দু সম্প্রদায়ের সাথে বেশ কয়েকদিন আগে তিনি এক আলোচনায় তিনি বলেছিলেন, যেটি প্রফেসর ডক্টর ইউনূস স্যার যে কথা বলেন আমি একটু মিল রেখে বলি, তিনি বলেছিলেন যে আমরা একই বাগানের অভিন্ন ফুল, অর্থাৎ বাগানটা কিন্তু সেই সৌন্দর্য, যেটি প্রফেসর ডক্টর ইউনূস বলছিলেন, স্যার বলছিলেন, যেটি আপনি বলছেন যে মত দ্বিমত থাকতে পারে, কিন্তু তো আমরা একই বড় পরিবারের একটা অংশীজন, একই পরিবারের সদস্য, সেটি আমাদের থাকবে। রাজনৈতিকভাবে আমাদের মতভেদ থাকতে পারে নানাভাবে, আপনি যে গান পছন্দ করেন আমি তো অন্য গানও পছন্দ করতে পারি, নিশ্চয়ই। তো ওই জায়গাটাকে যদি আমরা ঠিক করতে পারি, যেটা আপনি বললেন যে বিগত সময়ে কেউ একটা খারাপ কাজ করেছে, আবার এই সময় সে যদি করে তাহলে কিন্তু ম্লান হয়ে যাবে, একটু যদি আর একটু বিশ্লেষণ করেন যে ম্লান হবার কথাটা তিনি যেটা বলেছেন। না, ম্লান, এটা তো স্পিচটা খুবই স্পষ্ট একটা স্পিচ। হ্যাঁ, দু একটা ঘটনার যেটা আমরা স্যারের বক্তব্যের সাথে আপনি একজন সাংবাদিক হিসেবে, স্যারের প্রেস সেক্রেটারি, আজকে আপনি সাংবাদিক এখানে, আমি এখানে তো প্রেস সেক্রেটারি হিসেবেই বলছি, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে এটা খুবই একটা, এই স্পিচটা আপনি যদি দেখেন খুবই একটা স্পষ্ট স্পিচ। উনি কিন্তু যা একদম আউট পুরো সবার সঙ্গে খোলামেলা ট্রান্সপারেন্ট হইতে বলছেন। হ্যাঁ, পুরো স্পিচের হার্টটা হচ্ছে যে উনি বলছেন যে আমরা কি কি করতে যাচ্ছি, কি কি ওনার কাছে কি কি করাটা উচিত, সেগুলো উনি পুরো স্পষ্টভাবে বলছেন। ম্লান যেগুলো হচ্ছে সেগুলোর কথা উনি বলছেন যে না, ওনারা আমরা মাত্র 2 সপ্তাহ হলো ইন্টারিম গভর্নমেন্ট এসছে, আজকে 2 সপ্তাহের একটু বেশি। হ্যাঁ, যেই সমস্ত ঘটনা ঘটেছে 2-1টা, সেগুলোর কথাও উনি এসছেন। হ্যাঁ, তো এটা আমার মনে হয় যে বড় একটা
আমরা এই যে দু একটা যে ঘটনা, আমরা কিন্তু এটা ডিফেন্ড করছি না। বাংলাদেশ একটা কল্যাণমুখী প্রসপ্যারাস একটা রাষ্ট্র হোক, একটা ডেমোক্রেটিক রাষ্ট্র হোক, এবং এখানে যেই ধরনের আমরা ডেমোক্রেটিক রাষ্ট্রে এবং যেই অ্যাকাউন্টেবল একটা রাষ্ট্রে যেই ধরনের আচরণ আমরা দেখি, হ্যাঁ, তার প্রত্যেকটা অর্গান যেই রকম আচরণ করে, আমরা সেই আচরণটা সবার কাছ থেকে আশা করি। তাহলে ওই জায়গায় কিন্তু তিনি, যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি, গণমাধ্যম নিয়ে কিন্তু তিনি বলেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, মত প্রকাশের স্বাধীনতার কথা তিনি বলেছেন, এবং নিপীড়নমূলক যে ধারাগুলো রয়েছে সেগুলোও কিন্তু তিনি ধীরে ধীরে সেগুলি সংশোধন করার কথা বলেছেন। এই যে গণমাধ্যমের স্বাধীনতা, আজকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা কিন্তু অনেক সময় ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, তাদের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা, মত দ্বিমত নিয়ে, সেই জায়গাটা কিন্তু তিনি বলেছেন। না, এটা ওনার কথা হচ্ছে যে ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ নন নেগোশিয়েবল। এখানে এটা নিয়ে কোনো ধরনের কোনো আপনার দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। এটা আমরা যারা জার্নালিজম করবেন মোস্ট ওয়েলকাম। আমাদের তো আপনারা দেখেছেন যে গত সরকারের আমলে কি হয়েছে, আপনার ডিএসএ করা হয়েছে, বা তারও আগে আইসিটি অ্যাক্ট করা হয়েছে। মূল উদ্দেশ্যটা কি? যে আপনার মুখটাকে বন্ধ করে রাখা, আপনার প্রেসটাকে এমনভাবে করা যে আপনি যেন তার যেগুলো সত্যিকার অর্থে সবসময় আপনাকে একটা ভয়ের পরিবেশে রাখা, আপনি যেন তার স্টোরিগুলোই বলেন, তার উন্নয়নের গল্প বলেন, এই উন্নয়নের গল্প যে ফাঁকা একটা গল্প, সেটার জন্য আপনারা না দেখেন। হ্যাঁ, এই জিনিসগুলো বলানোর জন্যই এমন ল করা হচ্ছে যাতে প্রেস আপনাকে, প্রেসের কাজটা কি? প্রেসের কাজ হচ্ছে আপনাকে অ্যাকাউন্টেবল করা। আপনাকে যেন অ্যাকাউন্টেবল না করে আপনার চেয়ার লিডার হয়ে যায়, এটা তো প্রেসের কাজ না। প্রেসের আসছে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টেবল করার জন্য। আপনি ভালো কাজ করলে অবশ্যই প্রেস ভালো লিখবে, কিন্তু আপনি যদি খারাপ কাজটা করেন সেটা প্রেস কি বলবে না? এইটার জন্য যে লগুলো করা হয়েছে সেই সবগুলো লই অ্যামেন্ড করা হবে। অন্তত যেগুলো রিপ্রেসিভ যেগুলো ক্লজ সেকশন আছে সেগুলোকে বাদ দিয়ে বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রি বলেন, প্রিন্ট মিডিয়া বলেন বা ওয়েবসাইট বলেন, তারা যেন স্বাধীনভাবে রেসপন্সিবল ওয়েতে জার্নালিজম করতে পারে। এবার আগে তো আরেকটা জিনিস ছিল যে, যেমন ধরেন আপনি ল তো আছে, আরেকটা হচ্ছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। আপনি একটা রিপোর্ট করছেন, আপনি একটা বড় রকমের লাইভ একটা প্রোগ্রাম করছেন, হয়তো ওইখানে দেখা যাচ্ছে যে অপোজিশন একটা বড় র্যালি করছে, বড় একটা ম্যাসিভ, যেখানে 2-5-6 লক্ষ হলো, আপনার একটা ফোন আসলে এটা দেখানো যাবে না। এটাও তো এক ধরনের মানে ব্যারিয়ার। সেটি কিন্তু ঘটেছে। সেভাবে আমরা যদি 2 তারিখ থেকে শুরু করি, আগস্ট শুরু করি, 4 তারিখ পর্যন্ত, 5 তারিখে 12টা-1টা পর্যন্ত কিন্তু প্রায় ম্যাক্সিমাম গণমাধ্যমই, ম্যাক্সিমাম না সব গণমাধ্যমই কিন্তু তাদের যে এত ছাত্র জনতা হত্যার শিকার হচ্ছে, নিহত হচ্ছে, কেউ কিন্তু প্রকাশ করতে পারেনি 2-1টি বিদেশি এজেন্সি আপনাদের মতো করা ছাড়া। এবং সে কারণে মত প্রকাশের স্বাধীনতা কিন্তু অত্যন্ত জরুরি। যদি সেটি 2 তারিখ থেকে বা 1 তারিখ থেকে যে ধরনের গণহত্যা শুরু হয়েছিল, সে হত্যা কিন্তু আমরা বা আমাদের মতো অনেক টেলিভিশন, গণমাধ্যম বা অন্য অনেকেই কিন্তু প্রকাশ করতে পারে। সে কারণে উনি যে গুরুত্বটা দিয়েছেন, আমরা অবশ্যই অভিনন্দন জানাই ইটের বাংলার পক্ষ থেকে, যে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন, নির্মমভাবে সংবাদ প্রদানের কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে নিবর্তনমূলক যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো তিনি পরিবর্তন করতে চান এবং পরিবর্তন শুরু হয়েছে। এই জন্য আমরা গণমাধ্যমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কিন্তু এখানে আরেকটা বিষয় একটু আপনার কাছে আনি। জনাব হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অপপ্রচার ও চিঠির তালিকা ভুয়া দেওয়া হচ্ছে, যে এই সাংবাদিক কালো তালিকাভুক্ত, ওই সাংবাদিক কালো তালিকাভুক্ত, এবং আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও কিন্তু সেটি আপনারা বলেছেন যে না, এটি সঠিক না। তো ওই জায়গাটায় যেখানে রাষ্ট্র সরকার বলছে যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু আরেকটা গোষ্ঠী দেখা যাচ্ছে যে ভুয়া নাম প্রকাশ করে চিঠি দিয়ে করছেন, সেখানে আপনারাও বলেছেন, জনাব হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এই জিনিসটা বলেছেন। এই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? এটা এই যে জাস্ট অপরচুনিটি, যারা এই অপরচুনিটিকে ক্যাশ ইন করতে চাচ্ছে অনেকে। এখন এই জিনিসটা তো আমাদের সোসাইটিতে ছিল, যারা এখন দেখছে যে আপনাকে যদি আমি আপনার নামে একটা কিছু রিউমার ছড়িয়ে দেই, বা আপনার নামে আমি যদি কিছু ছড়িয়ে দেই, হ্যাঁ, এটা হলো কি আপনাকে একটা
আপনার কথাটাকে আমি কেড়ে নেই, এটা আমরা এই পরিবেশ চাই না। আমরা চাই যে সবাই তার মত প্রকাশ করুক। কেউ যদি ক্রিমিনাল অফেন্স করেন তাহলে সেটার তার বিচার হবে। ক্রিমিনাল অফেন্স যদি করেন আপনি বা সিভিল অফেন্স, সেটার বিচার হবে। দেশের একটা নিয়ম আইন আছে, আইনের বিচার হবে। কিন্তু কাউকে আপনি যদি এই যে লিস্ট যেটা হয়েছে যে এরা একে এই মিডিয়া বা এগুলো আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট বা প্রফেসর ইউনূসের ভীষণ হচ্ছে জার্নালিজম সবাই যেন সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে। সবাই এখানে ইরেসপেক্টিভ অফ কে আপনি কি করছেন এটা দেখার বিষয় না। আপনি জার্নালিজম করেন, এটা আমরা ফ্রিডম অফ প্রেসটা ইনশিওর করব। এবং সেই জায়গায় যেহেতু আপনি বলছেন এবং ইউনূস স্যারের কথা বলছেন, প্রফেসর ইউনূস স্যারের কথা বলছেন, তিনিও কিন্তু ফ্রিডম এবং স্টুডেন্ট লিডাররাও কিন্তু এটা বলছেন। ওরাও কিন্তু এটার ইয়েতে না, ওনারাও কিন্তু বারবার বলছেন যে তারা ফ্রিডম অফ প্রেস চান, তারা ফ্রিডম অফ, ওনারা তো সাফার করেছেন, ঠিক না? ওনাদেরকে ওনাদের কথাগুলো আসে নাই, বা ওনাদেরকে কিছু কিছু জায়গায় দেখবেন যে ছাত্রলীগের ছেলেরা প্রচুর বেধড়ক এদেরকে মেরেছে, বা বেধড়ক কেউ কেউ গুলিও করেছে এদেরকে। তো অনেক টিভি স্টেশন ওইখানে কিন্তু দেয়নি যে এরা ছাত্রলীগের ছেলেরা এই কাজটা করছে, বা কিছু কিছু টিভি স্টেশন একদম বাধ্য হয়েছে এই স্টুডেন্টদেরকে বলতে যে তারা দুর্বৃত্ত, তারা সন্ত্রাসী। মানে আপনি শব্দগুলো দেখেন না, বাংলাদেশে যেই শব্দগুলো সেই 71-এ পাকিস্তানি অকুপাইং আর্মি, হ্যাঁ, জেনোসাইডাল আর্মি যেই এই শব্দগুলো ব্যবহার করত, সেই শব্দগুলো নিয়ে আসছে, নিয়ে এসে এই ছেলেদেরকে বলতেছে যে এরা দুর্বৃত্ত, এরা ইয়ে করছে, তারা উন্নয়নের বিপরীতে দাঁড়িয়ে গেছে। তো যেটা বলছেন যে আমিও মনে পড়ছে যে এখন 6 জন সমন্বয়কে ডিবি অফিসে ধরে নেওয়া হলো, কেউই কিন্তু সেভাবে সংবাদ প্রচার করতে পারেনি। তাদের যে আরোপিত সংবাদ হয়তো বা তখন প্রচার করতে হয়েছে। আমি বলবো না যে আরোপিত বা নন আরোপিত, সেই কারণের জন্য আপনি যেটা বলছেন যে এই যে ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারাও কিন্তু এর ভুক্তভোগী। সে কারণে এই জন্য আমরা সবাই চাই দেশে একটা ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হোক, ট্রুলি একটা যেখানে কম্পিটিশন থাকবে। আমি আপনাকে বিট দিব, আপনাকে জার্নালিজম করে আমি আপনার চেয়ে আগে নিউজ দিব, আমি আপনার চেয়ে বেটার নিউজ দিব, আমি মোর অথেন্টিক, মোর অ্যাকুরেট নিউজ দিব, এটা দিয়ে আমি আপনাকে বিট দিব। এমন যেন না হয় যে না আমি এই চামচামি করতেছি অতএব আমাকে বেশি অ্যাড দিচ্ছে, সেটা যেন না হয়। আপনি জার্নালিজম করেন, অ্যাকাউন্টেবল, পাওয়ারফুল লোককে আপনি অ্যাকাউন্টেবল করেন, তাহলেই তো এই ডেমোক্রেসিটা ফ্লারিশ করবে, ঠিক না? ডেমোক্রেসি তো সত্যিকার অর্থে ডার্কনেসে তো ফ্লারিশ করে না। এটার জন্য একটা আপনার অবকাঠামো তৈরি করতে হয়। সেই অবকাঠামোর একটা কি পার্ট হচ্ছে মুক্ত জার্নালিজম। এবং সেই জায়গায় নিশ্চয়ই আমরা আশা করব যে আপনি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছাকাছি থাকেন, মুক্ত জার্নালিজমের কথা তিনিও ভাবছেন, আপনিও ভাবছেন, আমরাও ভাবছি, আমাদের যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারাও ভাবছে, আমরা একটা মুক্ত জার্নালিজমের প্রত্যাশা করতে পারি। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আমরা দাবি তুলছি, এই দাবিটি কিন্তু এদেশের সর্বস্তরের মানুষের, যে 5ই আগস্ট থেকে আরম্ভ করে তার পূর্ববর্তী এবং পরবর্তী তো আগস্টের পর আমরা 5ই আগস্টের পরও দেখেছি একের পর অনেকে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন, তাদেরকে বীরের মর্যাদা দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা যেহেতু 71 মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়েছে, প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের সুরক্ষার জন্য আমরা দেখেছি তাদেরকে আবাসন প্রকল্প করা হয়েছে, তাদের মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হচ্ছে, পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। তো এই যে স্বৈরাচার পতনের জন্য যারা শহীদ হয়েছেন, এই বীর যারা রয়েছেন, তাদের একটা ফাউন্ডেশন করা হবে, সেটি আমরা দেখেছি, এবং প্রফেসর ডক্টর ইউনূস সেই ফাউন্ডেশনের দায়িত্ব ভার গ্রহণ করেছে। কিন্তু এই বীর শহীদদের পরিবারের সুরক্ষার জন্য তাদের পরিবারের উপযুক্ত ব্যক্তি কর্মসংস্থান করা, মাসিক ভাতা দেওয়া, তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা, অনেক পরিবার আছে যে পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সেই ছিলেন। ওই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? এটা পুরোটাই জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন যেটা খুঁজছে, যেটার প্রধান হতে সম্মত হয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনারা এটা পুরো জিনিসটাই দেখবেন। ওনারা শুধুমাত্র যারা আহত হয়েছেন তাদেরকেই ওনারা, মানে আপনি দেখেছেন ফ্রি চিকিৎসা হচ্ছে, সেটাই বলছেন না, বলছেন যে যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কি করা যায় সেগুলো নিয়ে ওনারা আলাপ করবেন। পুরো ফাউন্ডেশনে যারা যারা মেম্বার থাকবেন এটা নিয়ে কি করা যায়, ওদের কিভাবে তাদেরকে সম্মান জানানো যায়, সেটা পুরো জিনিসটা আলাপ হবে।
এবং সেক্ষেত্রে এই দাবিটা তো প্রত্যাশা করা যেতে পারে। নিশ্চয়ই সে ফাউন্ডেশনে আসবেন, স্যাররা আরও ভালো বুঝবেন, যারা সমন্বয়ক আছে তারা তো হয়তো ভালো বুঝবেন। আমরা সাধারণ যারা রয়েছি আমরা এই প্রত্যাশা করতেই পারি যে তাদের পরিবারের আর্থিক সামাজিক সুরক্ষা এবং তাদের ভবিষ্যতে যেরকম একটা ফাউন্ডেশন করা আছে তারা যাতে সেভাবে সুরক্ষা পায় সেটা আমরা প্রত্যাশা করতে পারি। আমি একেবারে এই পর্বের এই আলোচনাটা বলতে চাই, যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রস্তুত কি করার সুযোগ পুরোপুরি এটা নিয়ে কাজ হচ্ছে, খুবই কাজ হচ্ছে। আপনি জানেন যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে 14 তারিখে প্রথম মৃত্যু ঘটে, প্রথম শহীদ হন। তারপরে 16 তারিখে আমরা দেখেছি 6 জন মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। তারপরে কিন্তু অনেক মারা গেছেন। এবং আমরা আমি এটা নিয়ে লিখেওছি প্রচুর, সেটা হচ্ছে যে এই প্রথমবারের মতো যেটা হয় কি, বাংলাদেশে পলিটিক্যাল ক্ল্যাশ হলে, ঢাকায় পলিটিক্যাল ক্ল্যাশ হলে আমরা যে কি পাই, আমরা পাই যে যেই মানে প্রাইভেট হসপিটালগুলো বা সরকারি হসপিটালগুলো ওই ওন্ডেড ভিকটিমদেরকে বা যিনি মারা গেছেন তাকে নিতে চায় না, তারা ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। ফলে মৃত্যুর যে ট্যালি করাটা খুব ইজিয়ার থাকে। আমি ঢাকা মেডিকেল কলেজে একটা ফোন দিলাম, তারা বলল যে আজকে যে ক্ল্যাশ হয়েছে এতজন মারা গেছে। আমরা এই প্রথমবারের মতো এত ব্যাপ্তিতে মানে পুলিশ গণহত্যা চালিয়েছে, এটা চিন্তার করা বাইরে। এবং গণহত্যা তো এটা তো হয়েছেই, সাথে যেটা হয়েছে যে তারা হসপিটালের অনেক জায়গায় হসপিটাল কর্তৃপক্ষকে বলেছে যে না, আপনারা ইনফরমেশন দিবেন না, আপনারা হসপিটালের রেজিস্ট্রিতে নাই। আমি নিজে ফোন দিচ্ছি, আমাকে অস্বীকার করছে। আমি একজনকে দিয়ে ফোন দিলাম, আমারই ফ্রেন্ডের হসপিটাল, আপনাকে বলি, আমার বন্ধু সেই হসপিটালকে ফোন দিল, আমার কলিগ সাংবাদিক, উনি ফোন দিচ্ছে, সে বলছে না আমাদের এখানে লাশ আসেনি। আমি যখন ফোন দিলাম সে বললো না এখানে 7টা লাশ আসছে। এই যে দেখেন না, মানে যে ফলে যেটা হচ্ছে যে প্রচুর হাসপাতালে শহীদদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এই রেজিস্ট্রিগুলো জানাটা খুবই জরুরি, কতজন মারা গেছেন সেটা নিয়ে কাজ হচ্ছে। এটা একটা কি কষ্টসাধ্য কাজ, এটা অনেকে হচ্ছে যে এতদিন লাগার কারণটা কি, এই যে হসপিটাল রেজিস্ট্রিগুলো দেখা, ওদেরকে চেক করা, প্রত্যেকটা দিন অনুযায়ী কারা কারা এসেছিল তাদের নামগুলো দেখা, এটা একটা এই কাজগুলো করে এটা যেটা হচ্ছে যে পুরো একটা লিস্ট আপনারা পাবেন, এটা নিয়ে কাজ হচ্ছে। প্রদর্শক, আমরা একেবারে এই পর্বের আলোচনায় আমরা 20 শহীদদের কথা বলছিলাম, তার তালিকা প্রণয়নের কথা বলছিলাম। অনেক হাসপাতালে অনেক লাশ পড়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেটি গণমাধ্যমের কাছে স্বীকার করতে পারেনি। আমরা আশা করব সেই শহীদদের যে নামের তালিকা সেটা প্রকাশিত হবে, আমরা জানতে পারবো এবং শহীদদেরকে আমরা মর্যাদা দিতে পারবো। আমরা কথা বলছিলাম বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠন করা নিয়ে, মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সে বক্তব্য বিশ্লেষণ নিয়ে, এবং কথা বলছিলেন আমাদের সাথে সাংবাদিক শফিকুল আলম, যিনি প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন। আমরা ছোট্ট বিরতির পর প্রিয় দর্শক আবারও ফিরে আসছি, আপনারা আমাদের সাথে। দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রির একেবারে শেষ অংশের আলোচনা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম রয়েছেন আমাদের সাথে। সেভাবে আমরা নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি বলছিলাম যে আমরা আমাদের শেষ অংশে এসে আমরা কথা বলবার চেষ্টা করব যে দুর্নীতি, অর্থ পাচার, জনস্বার্থবিরোধী চুক্তি স্বাক্ষর, প্রকল্পের ব্যয় বৃদ্ধি, আর্থিক খাতে অনিয়ম, শেয়ার বাজার সংস্কার, ব্যাংক কমিশন, নানা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। আপনি মোটা দাগে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এই বিষয়গুলো কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। এই যে অনিয়ম, দুর্নীতি, শ্বেত প্রকাশ, বাংলাদেশ ব্যাংক যে নিজের সক্ষমতা দাঁড়াতে পারেনি, বেশ কিছু ব্যাংক লুট হয়ে গেল, শেয়ার বাজার থেকে অর্থ তুলে নিয়ে গেল, আমরা দেখেছি 2012-13 সালে অনেকে আত্মহত্যা করতে। সেই জায়গাটায় আপনি যেহেতু সে সময়ও কিন্তু আপনি সাংবাদিকতা করেছেন, আপনি কীভাবে দেখছেন বিষয়গুলোকে? আমার তো মনে হয় যে মানে এই যে যেই রাষ্ট্র ব্যবস্থা তারা চালু করেছিল, এটা তো কিছু অলিগার্কের হাতে ছিল। আপনারা দেখেছেন তারাই ব্যাংকগুলো কন্ট্রোল করছে, তারাই ডিসাইড করছে যে আপনি একটা খুবই অদ্ভুত নিয়ম ওরা শেষে চালু করেছিল 9-6। আপনি ক্রেডিট, আপনি লোন দিবেন হচ্ছে 9%, আপনি ডিপোজিট 6%। এটার করে যেটা হচ্ছে যে আপনি পুরো মানি মার্কেটকে আপনি ডিস্টেবিলাইজ করে ফেলেছিলেন। আপনি ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারেন নাই। ইনফ্লেশনের উপরে নির্ভর করে মার্কেটে আপনার ইন্টারেস্ট রেটটা কত হবে আপনি জোর করে ফিক্স করে দিতে পারেন না, এটার উপর ডিপেন্ড করে। না হলে হয় কি, ইনফ্লেশন শুট করে, এবং ইনফ্লেশন শুট করে তো সালমান এফ রহমানের ক্ষতি হয় না, ক্ষতিটা হয় যে একটা রিক্সাওয়ালার, একটা
যেই ছেলেটা ধরেন 10,000 টাকায় বেতনে চাকরি করে, বা যে গার্মেন্টসের ওয়ার্কার যার বেসিক মান্থলি ইনকাম হচ্ছে 12,500 টাকা, তার সমস্যাগুলো তৈরি হয় হঠাৎ করে মূল্যস্ফীতি হলে। তো যেই ইকোনমিক মানে ক্রাইসিস ওরা তৈরি করে গেছে, এটাকে সত্যিকার অর্থে এটা একটা বড় একটা মেস। এই মেস থেকে উত্তরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড সেন্ট্রাল গভর্নরকে নিয়ে এসছেন ফাইন্যান্স অ্যাডভাইজার হিসাবে, এবং IMF-এ কাজ করতেন খুবই রেসপেক্টেড হাসান এইচ মনসুর, এবং উনি দেখবেন যে অলরেডি কিন্তু মানে যেই সিগন্যাল উনি মার্কেটে দিয়েছেন, ইট হ্যাজ ক্রিয়েটেড মানে লট অফ পজিটিভ এনার্জি। এই জিনিসগুলো তো আগে ছিল না, কারণ আপনি পুরো জিনিসটা হতো কি, আপনি পুরো বিশ্বে সেন্ট্রাল ব্যাংকে এক ধরনের, বড় বড় কান্ট্রিগুলোতে সেন্ট্রাল ব্যাংকে এক ধরনের ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়, সে যাতে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের বাইরে দাঁড়িয়ে সেই জন্য তার মতো ইন্ডিপেন্ডেন্টলি একটা মনিটারি পলিসি করতে পারে। তো সেই ইন্ডিপেন্ডেন্সই তো ছিল না। তো এটার বাইরেও যেটা হচ্ছে যে পুরোটা একটা লুটপাটের অর্থনীতি ছিল। আপনি লুটপাট করবেন, এবং লুটপাট করলে আপনি ভালো, আপনি লুটপাট করবেন, লুটপাটের টাকায় কিছু পত্রিকা কিনবেন, ওই পত্রিকা দিয়ে আবার আপনার কথাটাই প্রচার করবেন। এই যে একটা মানে ভিশাস সাইকেল তৈরি হয়ে গেছিল, সেটার থেকে জাতি আমার মনে হয় যে অলরেডি পরিত্রাণ পাচ্ছে। আরেকটা বিষয় যে আপনার সাথে শেয়ার করি, দেখেন আমাদের দেশে যারা শেয়ার মার্কেট, যারা ব্যাংক দখল করে, যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, তারা আবার কিন্তু মিডিয়া হাউসের মালিক হয়েছেন। তারা তাদের নিজস্ব জিনিস নিজেদের মতো করে প্রচার করেন, নিজেরাই কিন্তু একসময় লাঠিয়ালের মতো কাজ করেন, তারা একে অপর পক্ষ বিপক্ষের মতো কাজ করেন। তো আপনি যেটি বলছিলেন যে 10,000 থেকে 15,000 টাকা যিনি বেতন পায় তাকে কিন্তু মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি তাকে সেখানে আক্রান্ত করে। কিন্তু এই যে আক্রান্ত করতে 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 মানুষের যে জীবনযাত্রাটা একেবারেই বিপর্যস্ত হয়ে গিয়েছে, এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে? আমরা কি পথ খুঁজতে পারি? আমার যেটা মনে হয় যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ইনশোর করা, যেটা কাজ উনি করছেন। আপনি দেখবেন যে গতকালও ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে, 50 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে, যেটা 8.5 ছিল এটা এখন 9, এটাও করা হয়েছে। যেটার পুরো কারণটা হচ্ছে যে মার্কেটে ইনফ্লেশনটাকে যে করেই হোক এটা যেন কমানো হয়, সেটার একটা বন্দোবস্ত হচ্ছে। আর একটা হচ্ছে যে রাইট জায়গায় রাইট লোককে দেওয়া হচ্ছে। আপনি দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ব্যাংক কমিশন করা হবে, ওইটার মাধ্যমে জানানো হবে, এবং একটা শ্বেতপত্র করা হবে, জানানো হবে আসলে কি ধরনের লুটপাটের অর্থনীতি ছিল সেটা মানুষ জানায়, তার তো রাইট আছে। কারণ আপনার ট্যাক্সের পয়সাই কিন্তু সরকারটা চলে, ঠিক না? তা আমার টাকাটা নিয়ে আপনি কি করছেন? কিছু অলিগার্কের পকেটে ঢুকিয়ে দিচ্ছেন, সেটা তো কোনো অর্থনৈতিক বন্দোবস্ত হতে পারে না। তো সেই জায়গাটা নিয়ে কাজ হচ্ছে। আমি বলতে পারি যে ইকোনমি, যেহেতু ছাত্র জনতার মূল লক্ষ্য কী ছিল, যে রাষ্ট্রটাকে মেরামত করা, সেই রাষ্ট্র মেরামতের মূল উপাদানগুলোর একটা হচ্ছে যে অর্থনীতিকে মেরামত করা। সেটার জন্য খুবই জোরে সোরে কাজ হচ্ছে, খুবই জোরে। আমি বলতে পারি যে খুব শীঘ্রই আপনারা এটার বেনিফিট পেতে থাকবেন। ব্যাংকগুলোতে অলরেডি কিছু কিছু ডিসিপ্লিন এসছে, অন্তত পরিষদের পরিবর্তন শুরু হয়েছে। হ্যাঁ, অন্তত সেই আগের যে দিন যে আপনি আপনার কানেকশন, পলিটিক্যাল কানেকশন দিয়ে বললেন যে আমাকে 5,000 কোটি টাকা ঋণ আপনি নিয়ে নিচ্ছেন, সেই দিন শেষ। এটা আর আসবে না। এবং সেখানে দেখা যাচ্ছে একে অপরের পিঠ চুলকাচ্ছে। নিজের ব্যাংক থেকে নিজের লোন নিতে না পারলে ব্যয়কে নিজের ব্যাংক থেকে দিচ্ছে, ব্যয়ের ব্যাংক থেকে নিজে নিচ্ছে আর কি। পুরো অলিগার্কটা যেভাবে চলে না, হ্যাঁ, এটা একটা র্যাকেটের মতো এটা। এবং ওইটার অনেকে যারা আছে যে খুবই লোয়ার এন্ডে 2-3টা দানা পূরণ, ওরাও ওদেরকে জেনে এনারা যা করছেন, এবং সেটার জিনিস কি, এই পুরো জিনিসটাকে আবার উপস্থাপন হচ্ছে যে উন্নয়নের অর্থনীতি হিসেবে। কত বড় একটা জোক আপনি দেখেন। আমি যদি শেয়ার বাজারে আসি, আমার মনে আছে শেয়ার বাজারে একটা সময় পুঁজি হারিয়ে স্বল্প পুঁজির যারা, তারা কিন্তু বেশ কয়েকজনকে আমরা আত্মহত্যা করতে দেখেছি। আমি দেখেছি একজন, গত পরশুদিনে আমি একটা ফিচারে পড়েছি যে একজন ভদ্রলোক তিনি আত্মহত্যা করেছেন। তার স্ত্রী 22-23 বছর বয়স ছিল, তার মেয়েটি 5 বছর বয়স ছিল, সেই মেয়েটি হয়তো এখন কিশোরী মেয়ে হয়েছে। তো এটাকে কিন্তু অনেকেই বিশ্লেষণ করবার চেষ্টা করছেন, এটা আত্মহত্যার জায়গায়, আত্মহত্যার প্ররোচনার দায়ে কিন্তু যারা এই শেয়ার মার্কেট লুট করেছে তাদের বিরুদ্ধে কিন্তু হত্যাকাণ্ডের মামলাও হতে পারে যদি সেদিকে ঠিকমতো ফাইল করা যায়। যারা আত্মহত্যা, এটা তো লয়াররা বলবেন, এটা তো আমার বিষয় না। মানে আমরা সাধারণ মানুষের কি হবে না হবে এটা লয়াররা বলবেন, সেটা বাংলাদেশের কোর্টগুলোর নর্ম আছে, সেটা আমি ওই দিকে যাব না। বাট শেয়ার মার্কেটে তো লুটপাট হয়েছে, ভয়াবহ রকমের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেটা নিয়ে খুব যে অনেস্ট
একটা কমিশন করে জানার যে ইচ্ছা যে কি আসলে হয়েছিল, কিভাবে লুটপাটটা হলো, এটা তো মানুষের তো জানতে ইচ্ছা করে। আমার টাকাটা আমি দিলাম, আমি আমার পুরো 1 কোটি টাকা বিদেশে থেকে কামিয়ে এনে আমি মনে করলাম যে পৃথিবীতে সবচাইতে বেস্ট ওয়ে টু সেভ মানি ইজ শেয়ার মার্কেটে ইনভেস্ট, কিন্তু আপনি দেখলেন যে আপনার টাকাটা লুটপাট হয়ে গেছে। তো এই কি হলো, কেন এটা হলো, এটা তো জানার ইচ্ছা, সেইটাও জানতে দেওয়া হয় নাই। তো এই জায়গাগুলো আমার যেটা মনে হয় যে আমরা আমাদের ট্যালেন্টেড লোক ছিল অলওয়েজ, আমাদের সোসাইটিতে অনেক ট্যালেন্টেড লোক আছে, আমাদের সোসাইটিতে অনেক সৎ লোক আছে যারা সত্যি দেশকে সার্ভ করতে চায়, এবং এই লোকগুলোকে রাইট জায়গায় দেওয়া হচ্ছে। তারা আমার মনে হয় যে তারা এই অর্থনীতি যে একটা গভীর খাদে পড়ে গিয়েছিল সেই জায়গা থেকে তুলবেন, এবং যখনই ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আসবে আপনি দেখবেন যে আপামোর জনসাধারণ সবাই এটার বেনিফিট পাবেন। আমরা শেষের দিকে আছি, দুটি আলোচনা করব আবার। একটি হচ্ছে গিয়ে যে বন্যা দুর্গতদের যে আমরা দেখতে পেলাম যে আমরা একটা সময় এগুলি সব গণমাধ্যমের তথ্য থেকেই বলছি এবং আমার নিজের উপলব্ধি থেকেই বলছি, একটা সময় দেখতাম আমরা যে যখন এই বন্যার দুর্গত বলি বা সাধারণ গরিব মানুষকে দেওয়া রিলিফের টিন চুরি হতো, রিলিফের চাল গম চুরি হতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা টিএসসিতে বলি বা অন্য কোথাও বলি, তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ জনতারা সবাই কিন্তু চুরি তো হচ্ছেই না, বরঞ্চ প্রত্যেকে যে পার্টিসিপেট করছে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ত্রাণ তৎপরতা চলছে, সারা দেশের তৎপরতা, সেই জায়গাটাকে আপনি কীভাবে? এটা আমি বলবো যে আমি এই ধরনের সিন দেখি নাই, অনেস্টলি স্পিকিং, অভূতপূর্ব। আমি গ্রামে গিয়েছিলাম, আমার আব্বা আম্মার এই মাসে তাদের মৃত্যুবার্ষিকী, আমি খুবই শর্ট ট্যুরে গিয়েছি, যে দেখি যে বাচ্চা বাচ্চা ছেলেরা টাকা উঠাচ্ছে। এই যে টিএসসিতে যে আমার ওয়াইফ গিয়েছিলেন ওইখানে কিছু ডোনেট করতে, সে এসে আমাকে বলে যে হাউমাউ করে কাদার মতো, যা সিন দেখেছে এটা মানে চিন্তা করা যায় না, এত সুন্দর একটা মানে এই পুরো জিনিসটা কেন, এই পুরো জিনিসটা হচ্ছে এই ছেলেগুলো এই দেশকে ওন করে, যে দেশের প্রত্যেকটা মানুষ যেই ফ্লাড স্ট্রিকেন হোক আর যেই বন্যা দুর্গত হোক, সেও তো তার ভাই, তার পাশে যে দাঁড়ানোর যে আকাঙ্ক্ষাটা তার কিন্তু অনেক ভিতরে ছিল। তা আগে কি হতো যে আপনি একটা কিছু কাজ করতে নেবেন, আপনার রুলিং পার্টির ব্লেসিংস লাগে, সে আপনাকে বলবে যে তুমি এটা করো, বা সেই করে দিবে, আপনার কিছু করার নাই। তো এইখানে যেটা হচ্ছে সবাই যে যার মতো ঝাঁপিয়ে পড়ছে। এই যে বৈষম্য বিরোধী স্টুডেন্টরা, তারা এটা লিড দিচ্ছে, তারা বলছে যে না, আমাদের ভাইরা আজকে বন্যা দুর্গত, তার পাশে আমরা সবাই দাঁড়াবো, এবং এই সারায় সবাই রেসপন্ড করেছে, সবাই এই জায়গায় রেসপন্ড। এবং এটার মূল কারণ হচ্ছে প্রতিটা মানুষ, প্রতিটা স্টুডেন্ট তারা মনে করে এই দেশটা তারা ওন করে, প্রত্যেকটা জিনিস, এবং এটা ওন করার মূল কারণ তারা এই গভর্নমেন্টকে তারা ওন করে, এই আন্দোলনকে তারা ওন করে, যে একটা গণবিপ্লব হলো, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, সেটাকে তারা ওন করে। তারা এই নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে এখানে যাতে বৈষম্য না থাকে, একটা ফ্লাড স্ট্রিকেন মানে বন্যা দুর্গত একটা ছেলে বা মেয়ে সে যেন মনে না করে যে তার কোনো রিলেটিভ নাই, তাকে তার পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই, এটা যেন মনে না করে। সবাই আমরা একটা, যেটা প্রফেসর ইউনূস বলছেন, আমরা সবাই একটা বড় পরিবারের অংশ, আমরা কেউ বাইরের না। প্রিয় দর্শক, শুনছিলেন জনাব শফিকুল আলমের কাছ থেকে তার কথাগুলো, এবং আমরা পুরো আলোচনাটাই করেছি মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ডক্টর ইউনূস স্যারের যে গতকালকের যে জাতির উদ্দেশ্যে ভাষণ ছিল, সেটি থেকেই আমরা আজকে উদ্ধৃতি দিয়ে কথা বলবার চেষ্টা করি। সবশেষে এসে আমাদের শিক্ষার্থীরা, আমাদের তরুণরা এই যে বন্যা দুর্গত মানুষের জন্য পাশে দাঁড়াবার জন্য যেভাবে কাজ করছে, এটি কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় সেই স্বাধীনতা যুদ্ধের কথা, আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কিভাবে এই দেশটাকে গড়ে তুলব, এই দেশটাকে লাল সবুজের পতাকাটাকে আমরা তুলে ধরবো, সে জায়গাটাকে আমাদের মনে করিয়ে দেয়। আমি অভিনন্দন জানাই আমাদের তরুণদের, আমাদের শিক্ষার্থীদের, আমাদের সকল ছাত্র জনতাদেরকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই জনাব শফিকুল আলম আপনাকে, আপনি এখানে এসে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থেকে এটিএন বাংলা দর্শকদের জন্য আপনার বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।